ঢালাও মামলায় অসন্তুষ্ট সরকার, জানালেন আইন উপদেষ্টা। অসংখ্য নিরীহ মানুষকেও মামলার আসামি করা হচ্ছে, তথ্য আইজিপি। আশুলিয়ায় লাশ পোড়ানোর নতুন ফুটেজ তদন্ত সংস্থার হাতে, প্রতিবেদন 25 মে। নারায়ণগঞ্জে আদালত প্রাঙ্গণে লাঞ্ছিত সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। প্রধান উপদেষ্টাকে কাজের অগ্রগতি জানালো জাতীয় ঐক্যমত্য কমিশন। কোনো সংস্কার চাপিয়ে দেয়া হবে না, গণ অধিকারের সাথে সংলাপে জানালেন আলী রিয়াজ। দেশ ও মানুষের নিরাপত্তার স্বার্থে নির্বাচন দরকার, বললেন মির্জা ফখরুল। কোন মহামানবকে ক্ষমতায় রাখতে জুলাই বিপ্লব হয়নি, আমির খসরুর মন্তব্য। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, ঢালাও হত্যা মামলায় সরকার ক্ষুব্ধ। জানান, কিছু কিছু বিরোধে লিগ্যাল এইডের মাধ্যমে নিষ্পত্তি ছাড়া আদালতে মামলা করা যাবে না, এমন আইন করতে যাচ্ছে সরকার। তাতে আদালতে মামলার চাপ 40% কমে আসবে বলে আশা তার। ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদের গেজেট নিয়ে আইন উপদেষ্টা জানান, নির্বাচন কমিশন স্বাধীন প্রতিষ্ঠান, তারা তা করতেই পারে। আহমেদ সারওয়ারের রিপোর্টে বিস্তারিত। দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড পাশে আছে, কোনো চিন্তা নাই, এই প্রতিপাদ্যে দেশে পালিত হচ্ছে জাতীয় আইনগত সহায়তা দিবস। এ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, সরকার কাজ করে যাচ্ছে। আগামী 6 মাসের মধ্যে জাতীয় আইনগত সেবা প্রদানকারী সংস্থাকে এমন পর্যায়ে উন্নীত করা হবে যেখানে 6 মাসে অন্তত 1 লক্ষ মামলা নিষ্পত্তি করা হবে। কিছু কিছু মামলা আছে, যেমন ফ্যামিলি ম্যাটার্স, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, কম্পাউন্ডেবল ক্রিমিনাল অফেন্সেস, ছোট ছোট, খুব ছোট ছোট, ওটার নামই তো কম্পাউন্ডেবল। প্রথমে যেতে হবে লিগ্যাল এইড অর্গানাইজেশন, ম্যান্ডেটরি ওখানে যেতেই হবে। এই প্রক্রিয়াতে আরো কি কি মামলা নেওয়া যায়, শুধু নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট বা কম্পাউন্ডেবল ক্রিমিনাল অফেন্স বা ফ্যামিলি ম্যাটার্স না, আরো কি কি মামলা নেওয়া যায় সেটা আমরা পরীক্ষা করে দেখছি। আমরা সিপিসির যুগান্তকারী কিছু অ্যামেন্ডমেন্ট করেছি। আপনারা জানেন সিপিসিতে আগে প্লেইন এবং রিটেন স্টেটমেন্ট, এটা আদালতে পড়তে পড়তেই 10-12টা শুনানি লাগতো। এফিডেভিটের মাধ্যমে জমা দেবে যেটা সেটাই, এটা নিয়ে কোনো প্রবলেম হবে। আমরা এর আগে অ্যাডজর্নমেন্ট 6 বার নেওয়া যেত, আমরা বলছি 4 বারের বেশি নেওয়া যাবে না। এর আগে মামলায় জেতার পরও এক্সিকিউশনের জন্য আলাদা মামলা করতে হতো, আমরা বলছি আলাদা মামলা লাগবে না, ওই মামলাতে এরকম আরো। এটা কিন্তু আইনটা কিন্তু মানে নীতিগতভাবে পাস হয়েছে, এই আগামী বৃহস্পতিবার এটা চূড়ান্তভাবে পাস হবে। আমরা সিভিল লয়ের পাশাপাশি ক্রিমিনাল লয়ে সিআরপিসিতে ব্যাপক অ্যামেন্ডমেন্ট আনতে যাচ্ছি, 1 মাসের মধ্যে ইনশাআল্লাহ সেটা শেষ হয়ে যাবে। অনুষ্ঠান শেষে ইরেশ জাকেরের বিরুদ্ধে হওয়া মামলা নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। এ সময় আইন উপদেষ্টা জানান, মামলা করার ব্যাপারে কাউকে বাধা দেওয়া যায় না, তবে কারা মামলা করছে এ বিষয়ে খোঁজ নেওয়ার পরামর্শ দেন তিনি। যে যার মতো মামলা করছে এবং এখানে অনেক হয়রানিমূলক মামলা হচ্ছে, বিদ্বেষমূলক মামলা হচ্ছে, অন্যের জায়গা, জমি দখল, ব্যবসা দখল করার জন্য মামলা হচ্ছে। এগুলো অত্যন্ত আনফরচুনেট, অত্যন্ত পরিতাপের বিষয়। তা আমরা যখন মামলা করে ফেলার পর আমরা পুলিশ প্রশাসনের মাধ্যমে, আদালত প্রশাসনের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের প্রতিকার দেওয়ার চেষ্টা করছি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে গেজেট নিয়োগ প্রশ্নের উত্তর দেন আইন উপদেষ্টা। গেজেট নোটিফিকেশন হবে কিনা এই ব্যাপারে নির্বাচন কমিশন আমাদের কাছে জানতে চেয়েছিল। নির্বাচন কমিশন তো আসলে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তা আমাদের মতামত জানার আসলে প্রয়োজন ছিল না, কারণ ওনারা সাংবিধানিক প্রতিষ্ঠান, ওনারা সাংবিধানিক প্রতিষ্ঠান, ওনাদের সিদ্ধান্ত ওনাদেরই নেওয়ার কথা। নির্বাচন কমিশন আমাদের মতামতের জন্য অপেক্ষা করেন নাই, ওনারা নিজেরা গেজেট নোটিফিকেশন করেছেন। আসিয়া হত্যা মামলায় বিচার কাজ গত বুধবার থেকে শুরু হয়েছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটি বিচার চলছে। আহমেদ সারওয়ার, বাংলা ভিশন, ঢাকা। নিরীহ লোককে মামলা দিয়ে হয়রানি করা যাবে না, এজন্য 5 আগস্ট পরবর্তী সময়ে করা মামলাগুলো যথাযথভাবে তদন্ত করতে হবে, বলেছেন পুলিশের মহাপরিদর্শক বাহরুল আলম। পুলিশের প্রতি মানুষের আস্থা না ফেরার কারণেই মবের ঘটনা ঘটছে বলেও জানান তিনি। রিপোর্ট এসএম ফয়েজের। আমার পুলিশ আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে 3 দিনব্যাপী পুলিশ সপ্তাহ। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে পুলিশ সপ্তাহের বিস্তারিত তুলে ধরা হয়। পুলিশের মহাপরিদর্শক বলেন, 5 আগস্টের পর একটি মহল হয়রানির উদ্দেশ্যে মূল আসামিদের সঙ্গে অসংখ্য নিরীহ মানুষকে মামলার আসামি করছে। অনেকে ওই অসৎ উদ্দেশ্যে মানুষের কাছ থেকে অর্থ আদায়ের জন্য, হ্যারাস করার জন্য, ভয় দেখানোর জন্য অপরাধটা হয়তো করেছেন 5 জন কি 10 জন, ওখানে আরও 300 লোকের নাম দিয়ে মামলা দায়ের হচ্ছে।
এবং গতকালও একটা হয়েছে। তদন্তে শুধুমাত্র যার বিরুদ্ধে দায় ভাগ পাওয়া যাবে তার বেলাতেই আমরা ওয়ারেন্ট অফ অ্যারেস্ট চাইব, তাকেই আমরা শুধু গ্রেফতারের কার্যক্রম করব, তার বেলায় নিব। মামলাটা মিথ্যা না, মামলাটা সত্যই, কিন্তু অতিরিক্ত আসামির সংখ্যা বাড়িয়ে দেওয়া, এই জায়গাটা আমরা বন্ধ করতে পারছি না। আমাদের উপরে আস্থাটা যদি পরিপূর্ণভাবে চলে আসতো হয়তোবা, তখন হয়তো তারা আর এটা নিত না। তো আমরা চেষ্টা করছি ওইটাই করার জন্য, যে সো দ্যাট দে ক্যান রিলাই অন আস, আসলে যে না, এটা তো পুলিশই করবে। পুলিশ সদস্যদের মনোবল ও জনসেবা বাড়াতে কাজ চলছে বলে জানান আইজিপি। বলেন, পলাতক পুলিশ সদস্যদের দেশে ফেরাতে চাওয়া হবে ইন্টারপোলের সহায়তা। কথা বলেন পুলিশ সংস্কার নিয়েও। আমরা খুবই আশান্বিত ছিলাম যে পুলিশ সংস্কার কমিশন যেহেতু গঠিত হয়েছে, ওনারা মানে খুব পার্টিনেন্ট, খুব ইম্পর্টেন্ট, জাতীয়ভাবে পুলিশের জন্য জনগুরুত্বপূর্ণ সম্পন্ন কিছু সুপারিশ রাখবেন। এবং আমরাও আমাদের কিছু সাজেশন ওনাদের দিয়েছিলাম। এই পরামর্শ ছিল যে পুলিশের কাজের ওই স্বাতন্ত্র্যটা বজায় রাখার জন্য, যাতে করে আমাদেরকে চাপের মুখোমুখি হতে না হয় কর্তৃপক্ষের তরফ থেকে। তো এই জায়গাটায় আমরা এখনও অপেক্ষা করে আছি। দেশে যারা থাকেন তাদেরকে তো আমরা গ্রেফতারের চেষ্টা করি, আর যারা আপনি যাদের কথা বললেন যে বাইরে আছেন পলাতক, তাদের বেলায় আমাদের একটা সুবিধা আছে, আমরা ইন্টারপোলকে রিকোয়েস্ট করতে পারি। দেশে জঙ্গি নেই এমন নিশ্চয়তা কেউ দিতে পারবে না উল্লেখ করে বাহারুল আলম বলেন, যে কোনো ধরনের অপরাধ রুখতে সতর্ক রয়েছে পুলিশ। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। গণ অভ্যুত্থানের সময় আশুলিয়ায় 6 জনকে হত্যার পর লাশ পোড়ানোর মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 25 মে পর্যন্ত সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আশুলিয়ায় হত্যাকাণ্ডের নতুন ভিডিও ফুটেজ হাতে এসেছে বলে জানিয়েছে প্রসিকিউশন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন তারিখ দেন। আশুলিয়ার 6 জনের মরদেহ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনাল আরেক মাস সময় দিয়েছে। এ প্রসঙ্গে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় নতুন ভিডিও ফুটেজ তাদের হাতে এসেছে। এছাড়া নরসিংদীর মামলায় ছাত্রলীগ নেতা রবিউল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। গণহত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় সকালে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসান সহ 12 পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের বিরুদ্ধে করা মামলায় তদন্ত প্রতিবেদন দিতেও সময় দিয়েছে ট্রাইব্যুনাল। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদ্রাসা ছাত্র হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ আইনজীবীদের হাতে লাঞ্ছনার শিকার হন সাবেক আইনমন্ত্রী। সোমবার বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদিরের আদালতে তাকে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে তদন্তকারী সংস্থা সিআইডি। শুনানি শেষে আদালত আনিসুল হকের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে কড়া নিরাপত্তায় তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। শুনানি শেষে আদালত থেকে বের হওয়ার সময় আইনজীবীদের একাংশ আনিসুল হকের ওপর চড়াও হন। এ সময় পুলিশি নিরাপত্তায় তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানায়, 5 আগস্ট সিদ্ধিরগঞ্জের শিমরেল এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গুলিবিদ্ধ হয়ে নিহত হন 19 বছর বয়সী হাফেজ সোলাইমান। এ ঘটনায় 22 আগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা করেন নিহতের ভগ্নিপতি শামীম কবির। মামলায় ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, দীপু মনি, আনিসুল হক ও জুনায়েদ আহমেদ পলককেও আসামি করা হয়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান আলোচনার অগ্রগতি পর্যালোচনা করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে সংস্কার প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ এর মধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেসব আলোচনা হয়েছে সে ব্যাপারে কমিশন প্রধানকে অবহিত করেন। কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার, ডক্টর ইফতেখারুজ্জামান, বিচারপতি এমদাদুল হক এবং সফর রাজ হোসেনও এতে অংশ নেন। সে আলোকে পরবর্তী করণীয় সম্পর্কে দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। চলমান সংস্কারে ব্যক্তি, দল, গোষ্ঠীর চাইতে দেশকে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের প্রধান নুরুল হক নূর। আর সংস্কার বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনেই বাস্তবায়নের দাবি তার। সোমবার সকালে সংসদ ভবনের এলডি হলে
জাতীয় ঐক্যমত্য কমিশন বৈঠকে বসে গণ অধিকার পরিষদের সঙ্গে। নুরুল হক নূরের নেতৃত্বে গণ অধিকারের 9 সদস্যের প্রতিনিধি দল এতে অংশ নেয়। বৈঠকে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, আলোচনার মাধ্যমে জাতীয় সনদ তৈরি করাই ঐক্যমত্য কমিশনের কাজ। জানান 39টি রাজনৈতিক দলের পক্ষ থেকে সংস্কার প্রস্তাব এসেছে। 19 দলের সাথে আলোচনা শেষ হয়েছে। 166টি প্রস্তাবের বাইরেও সামগ্রিক বিষয়ে আলোচনা হবে। কমিটির থেকেও যেন দেশ জাতির বৃহত্তর স্বার্থে এই কার্যকর সংস্কারগুলো আমরা বাস্তবায়ন করি। যেহেতু হেড অব দ্য গভর্নমেন্ট আমাদের সকলের সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তারই যেহেতু তারা মনোনীত টিম, তাদের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে আমাদের এটি আহ্বান থাকবে, যে কোনো মূল্যে যেই সংস্কারগুলো আলাপ আলোচনার মধ্যে দিয়ে ঠিক হবে সেগুলো এই সরকারের অধীনেই বাস্তবায়ন করতে হবে। শুধুমাত্র সংস্কার কমিশনের প্রতিবেদন বা সংস্কার কমিশনের মতামত, সংস্কার কমিশনের সুপারিশই যথেষ্ট নয়। সকল রাজনৈতিক শক্তির, গণতান্ত্রিক শক্তিগুলোর জনমানুষের ঐক্যের মধ্য দিয়েই কেবলমাত্র আমরা বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশের দিকে অগ্রসর করতে পারব। কেবলমাত্র কাগজে আমরা কি লিখছি তা নয়, চর্চার মধ্য দিয়ে, অঙ্গীকারের মধ্য দিয়ে, প্রতিশ্রুতির মধ্য দিয়ে আমাদেরকে এই কাজে অগ্রসর হতে হবে। বাংলাদেশ আরেকটা গাজায় পরিণত হোক, বিএনপি তা চায় না, বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মানবিক করিডোরের বিষয়ে সকল রাজনৈতিক দলের সাথে বসে সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন তিনি। সোমবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের খাগড়াবাড়ি শেখ বাজারে গণসংযোগ কর্মসূচিতে তিনি এমন মন্তব্য করেন। এ সময় তিনি আরো বলেন, দেশের মানুষ জীবন দিয়ে, রক্ত দিয়ে শেখ হাসিনাকে উৎখাত করেছে। এখন একটা সুযোগ সৃষ্টি হয়েছে। দেশের স্বার্থে, মানুষের নিরাপত্তার স্বার্থে নির্বাচন দেয়া দরকার। সব প্রতিহিংসা বাদ দিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলারও আহ্বান জানান তিনি। বলেন, মানুষ আর যুদ্ধ দেখতে চায় না। একটা গাজায় পরিণত হতে চাই না, আমরা একটা যুদ্ধের মধ্যে জড়াতে চাই না। আমাদের এখানে এসে আরো কেউ গোলমাল করুক, সেটাও আমরা চাই না। একে তো রোহিঙ্গাকে নিয়ে আমরা বড় সমস্যায় আছি, তারপরে এই প্যাসেজ দাওয়াতে যে আবার কোনো বড় সমস্যার সৃষ্টি হয় সেগুলো আলোচনা করে ব্যবস্থা নিয়ে তারপরে এটাতে যাওয়া উচিত ছিল বলে আমরা মনে করি। কারণ নির্বাচনটা এখন মানুষের খুব বেশি দরকার, তার প্রতিনিধি নির্বাচন করা দরকার। এই কারণে আমরা বারবার করে বলতেছি যে ওটা হচ্ছে একটা আপনার কন্টিনিউয়াস প্রসেস। এই নির্বাচনটা খুব ইমিডিয়েটলি করা দরকার, দেশের স্বার্থে, দেশের নিরাপত্তার স্বার্থে, দেশের মানুষের স্বার্থে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতন্ত্রের জন্য, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্যই তার দল গত 16 বছর আন্দোলন করেছে। সোমবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ন্যাপ, ভাসানী, আম জনতার দল ও পিপলস পার্টির সাথে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে তিনি কথা বলেন। অ্যাডভোকেট আজহারুল ইসলামের নেতৃত্বে ন্যাপের 10 সদস্যের প্রতিনিধি দলের সাথে বিকাল 3টায় কিছুক্ষণ পরে বৈঠক করে বিএনপি। এরপর 4টার পরে অবসরপ্রাপ্ত কর্নেল মশিউজ্জামানের নেতৃত্বে 12 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করে বিএনপির সাথে। 5টার কিছু পরে নাজমা আক্তারের নেতৃত্বে পিপলস পার্টির 8 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে বসে বিএনপির সাথে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বৈঠকে উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে যে প্রতিশ্রুতি বা বক্তব্য দিয়েছেন তার ব্যত্যয় হবে না বলে আশা তাদের। 16 বছরের যুদ্ধটা ছিল গণতন্ত্রের জন্য, বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য, জনগণের মালিকানা ফিরিয়ে আনার জন্য। যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, সেটা যেই সরকারই হোক। কোনো মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ নির্বাচনে, এই বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই, ত্যাগ স্বীকার করে নাই। আর কোনো মহামানব কোনো দেশের গণতন্ত্রের সমাধান দেবে তার জন্য বাংলাদেশের জনগণকে অপেক্ষা করতে হবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। সর্বোচ্চ মনিটরিং টিম দিয়ে হজযাত্রীদের দেখভালের আশ্বাস দিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। আগামীতে নৌপথে জাহাজে করে হজযাত্রী পাঠাতে কাজ করার কথাও জানান তিনি। এদিকে হজযাত্রীদের জন্য সেবা সহজ করতে লাব্বাইক নামের একটি অ্যাপ উদ্বোধন করেছেন
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুভ মাহফুজের রিপোর্ট। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম হজ পালনের আদেশ পান। এরপর থেকে প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানরা পাপ মুক্তি আর আত্মশুদ্ধির আকুল বাসনা নিয়ে পবিত্র কাবা শরীফে যান হজ পালন করতে। লাখো কণ্ঠে আনুগত্য প্রকাশ করেন মহান আল্লাহর প্রতি। বছর ঘুরে এরই মধ্যে মুসল্লিদের পদচারণায় মুখর রাজধানীর হজ ক্যাম্প। সোমবার সন্ধ্যায় রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে 2025 সালের হজ ফ্লাইটের উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা। এবারের হজ ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় তুলে ধরেন ধর্ম উপদেষ্টা। জানান, আগামীতে হজ ব্যবস্থাপনায় আরও ইতিবাচক পরিবর্তন আসবে। বিমান কর্তৃপক্ষ, রাজস্ব বোর্ড, ওনারা আমরা বারবার মিটিং করে আমরা এই ভাড়া কিছুটা কমাতে সক্ষম হয়েছি। কিছু ত্রুটি বিচ্যুতি থাকবে, কিছু কষ্ট হবে। 50 ডিগ্রি সেলসিয়াস গরম, ঘরের ভিতরে 18 ডিগ্রি সেলসিয়াসে আমরা থাকি, 19 ডিগ্রি সেলসিয়াসে আমরা থাকি, বাইরে আমরা 50 ডিগ্রি সেলসিয়াস গরম অনুভব করি, কিছু অসুবিধা হবে। তারপরেও আমরা আপনাদের জ্ঞাতার্থে জানাই 1856 জন হজ গাইড আমরা নিয়োগ করেছি সরকারি বেসরকারিভাবে। অন্যান্য বছরের তুলনায় এবছর বেশি চ্যালেঞ্জ থাকলেও এজেন্সিগুলো সঠিকভাবে কাজ করায় হজ ব্যবস্থাপনা অনেক সহজ হয়েছে বলে জানান হাবের মহাসচিব। এবার অনেক বেশি চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও হজ এজেন্সির মালিক বৃন্দ অনেক কষ্ট করে সৌদি আরবের বেঁধে দেওয়া যে সময়, এটির মধ্যে এই কাজগুলো করা অত্যন্ত দুরূহ থাকা সত্ত্বেও তারা যথাসময়ে কাজগুলো সম্পন্ন করেছেন। এদিকে হজ যাত্রীদের সেবা সহজ করতে মোবাইল অ্যাপ লাব্বাইক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। হজ যাত্রীরা যেন নির্বিঘ্নে হজ পালন করতে পারেন, সেজন্য এই অ্যাপ বিরাট ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। এবছর বাংলাদেশ থেকে 87,100 মুসল্লি হজ করতে যাচ্ছেন। এর মধ্যে 81,900 জন বেসরকারি ব্যবস্থাপনা আর 5,200 জন যাচ্ছেন সরকারি ব্যবস্থাপনা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। শেয়ার বাজারের দুরবস্থার জন্য বিগত সরকারের ব্যর্থতা, অর্থ পাচার এবং অপরিকল্পিত মার্জিন ঋণকে দায়ী করেছে পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স। বিকেলে বিএসইসি কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান টাস্কফোর্সের সদস্যরা। মার্জিন ঋণ নীতিমালা সংস্কারের প্রস্তাবে টাস্কফোর্সের সদস্য AFM নেসার উদ্দিন জানান, মার্জিন ঋণের জন্য পুঁজিবাজারে কমপক্ষে 10 লাখ টাকার বিনিয়োগ থাকতে হবে। ঋণ পেতে নিয়মিত আয়ের উৎস থাকার বাধ্যবাধকতাও জুড়ে দেন তিনি। জানান, পুঁজিবাজারে বিনিয়োগের 6 মাসের মধ্যে মার্জিন ঋণ পাওয়া যাবে না। মিউচুয়াল ফান্ড ও কোম্পানির হিসাবে মার্জিন ঋণ না দেওয়ার সুপারিশ তাদের। এক প্রশ্নের জবাবে টাস্কফোর্সের আরেক সদস্য অধ্যাপক আলামিন বলেন, বাজারের এখনকার পরিস্থিতির সাথে টাস্কফোর্সের সম্পৃক্ততা নেই। সরকার ও বিএসইসির অযাচিত হস্তক্ষেপ এবং 15 বছরে অর্থ পাচারের কারণে পুঁজিবাজার দিন দিন খারাপ হয়েছে বলে জানান টাস্কফোর্সের সদস্যরা। সাধারণ বিনিয়োগকারীকে বাজার থেকে বের করে দিয়ে কোনো প্রতিষ্ঠানকে সাপোর্ট দেওয়া, কারণ মেজরিটি ওয়ান অফ দ্য রিজন হচ্ছে মার্জিন লোন। অনেক রিজন আছে, আনপ্ল্যান ওয়েট আপনি 1:4-5 দিয়ে রাখছেন মার্জিন, এবং এগুলো তো টপ ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ ছাড়া এগুলো হয় নাই। আমরা যে জায়গাগুলো করেছি অনেক তিক্ত অভিজ্ঞতা থেকেই এতদিনে বাজারে যেগুলো হয়েছে, আমরা যদিও 15 বছরের যাবতীয় অনিয়মকে একসাথে নিয়ম চাই, এটা আসলে চাইতেই পারি, বাস্তবতা অনেক কঠিন। তো সেই জায়গাগুলোতে আমরা এমন কিছু চাচ্ছি না নতুন করে এই ধরনের কোনো পরিস্থিতি আগামী 15 বছর পর আবার তৈরি হোক। মার্কিন এনজিএসও সেবাদাতা স্টারলিংকের লাইসেন্স অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সোমবার তিনি এই লাইসেন্স অনুমোদন করেন। স্টারলিংক বাংলাদেশের ইন্টারনেটে নতুন সংযোজন। শ্রীলঙ্কার পরে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশে বৈশ্বিক এই স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান যাত্রা শুরু করল। এ প্রসঙ্গে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের উপর্যুপরি ইন্টারনেট বন্ধের প্রতিবাদে স্টারলিংককে বাংলাদেশে নিয়ে আসা একটা গণদাবিতে পরিণত হয়েছিল। পাশাপাশি বাংলাদেশকে বিনিয়োগ বান্ধব হিসেবে একটা বার্তা পৌঁছে দেওয়ার ইচ্ছা ছিল প্রধান উপদেষ্টার। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ঢালাও মামলায় অসন্তুষ্ট সরকার, জানালেন আইন উপদেষ্টা। অসংখ্য নিরীহ মানুষকেও মামলার আসামি করা হচ্ছে, তথ্য আইজিপির। আশুলিয়া লাশ পোড়ানোর নতুন ফুটেজ তদন্ত সংস্থার হাতে, প্রতিবেদন 25 মে। নারায়ণগঞ্জে আদালত প্রাঙ্গণে লাঞ্ছিত সাবেক আইনমন্ত্রী আনিসুল হক।
প্রধান উপদেষ্টাকে কাজের অগ্রগতি জানালো জাতীয় ঐক্যমত্য কমিশন। কোনো সংস্কার চাপিয়ে দেয়া হবে না, গণ অধিকারের সাথে সংলাপে জানালেন আলী রিয়াজ। দেশ ও মানুষের নিরাপত্তার স্বার্থে নির্বাচন দরকার বললেন মির্জা ফখরুল। কোনো মহামানবকে ক্ষমতায় রাখতে জুলাই বিপ্লব হয়নি, আমির খসরুর মন্তব্য। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।